হ্যালো ভিউয়ার্স, আমি এখন একটা গুরুত্বপূর্ণ এবং মোস্ট কমন লিভার ফাংশন টেস্টের বিষয়ে কথা বলবো। সেই টেস্টটি হচ্ছে সিরাপ বিলিরুবিন টেস্ট। প্রথমে আমাদের বেসিক্যালি জানতে হবে যে সিরাপ বিলিরুবিন টেস্ট কেন করা হয়ে থাকে। সাধারণত ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ জন্ডিস, অর্থাৎ জন্ডিসের তিনটা টাইপস আছে। একটা হচ্ছে হিমোলাইটিক জন্ডিস, হেপাটোসেলুলার জন্ডিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিস। আমি এখন এই তিন ধরনের জন্ডিসের বিষয়ে বেসিক আইডিয়া দেব। হিমোলাইটিক জন্ডিস সাধারণত রক্তের মধ্যে যে আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা থাকে, এটা যদি বেশি পরিমাণে ভেঙে যায় তাহলে কি হয়, বেশি পরিমাণ বিলিরুবিন প্রোডাকশন হবে। এর ফলে রক্তে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাবে, যার ফলে হিমোলাইটিক জন্ডিস দেখা দেয়। হেপাটোসেলুলার জন্ডিস, লিভারের যে সেল আছে অর্থাৎ হেপাটোসাইট, এক্ষেত্রে কি হয়, ড্যামেজড হয়, ডিস্ট্রাকশন হয়। সাধারণত ভাইরাল হেপাটাইটিস, ক্রনিক অ্যালকোহলিক হেপাটাইটিস অথবা লিভার সিরোসিসে সাধারণত হেপাটোসেলুলার জন্ডিসটা দেখা দেয়। আরেকটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস, অর্থাৎ বিলিয়ারি অবস্ট্রাকশন যেটাকে বলা হয়। বাইল ডাক্টের মধ্য দিয়ে কোনো অবস্ট্রাকশনের কারণে যখন বাইল ফ্লোটা ব্লকেজ হয়, অর্থাৎ বাইল সিক্রেশনটা হয় না, সেক্ষেত্রে এই অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি হয়। কি কি ক্ষেত্রে অবস্ট্রাকশন তৈরি হয়? সাধারণত বাইল ডাক্টের মধ্যে কোনো স্টোন যদি থাকে, অথবা বাইল ডাক্টের যদি কোনো কার্সিনোমা তৈরি হয়, কিংবা প্যানক্রিয়াসের মধ্যে যদি কোনো কার্সিনোমা দেখা দেয় হেড এবং অ্যাম্পুলাতে, অথবা বিলিয়ারি স্ট্রাকচার হয়। এই সব কারণে এই তিন ধরনের জন্ডিস সাধারণত হয়ে থাকে। এখন রোগীর অবস্থা ভেদে ডক্টর এই বিলিরুবিন টেস্টটাকে তিনটি নামে অ্যাডভাইস দিয়ে থাকে। একটা হচ্ছে টোটাল বিলিরুবিন, আরেকটি হচ্ছে ডাইরেক্ট বিলিরুবিন এবং ইনডাইরেক্ট বিলিরুবিন। ল্যাবরেটরিতে সাধারণত যখন পেশেন্ট আসে তখন তার ভেন থেকে স্যাম্পল কালেকশন করে সেটা রেড টিউবে নেওয়া হয়। পরবর্তীতে সিরাম দিয়ে অটোমেটেড অ্যানালাইজার অথবা সেমি অটো অ্যানালাইজারের মাধ্যমে এই বিলিরুবিন টেস্টটা করা হয়ে থাকে। এখন স্যাম্পল নেওয়ার আগে আমাদের কিছু সতর্কতা আছে। নাম্বার ওয়ান, যে স্যাম্পল সংগ্রহ করার পর সেই ব্লাড স্যাম্পলটা যদি হিমোলাইজড হয়ে যায়, সেক্ষেত্রে ইনএকুরেট রেজাল্ট আসবে, সঠিক রেজাল্ট আসবে না। নাম্বার টু, এটা হচ্ছে ব্লাড স্যাম্পল টিউবে নেওয়ার পরে সেটা যদি দীর্ঘ সময় ধরে, অর্থাৎ 1 ঘন্টার অধিক সময় ধরে কোনো সানলাইট বা আর্টিফিশিয়াল লাইটে এক্সপোজ রাখা হয়, তাহলে কি হবে, বিলিরুবিনটা ডিগ্রেড হবে, এর লেভেলটা কি হচ্ছে, কমে যাবে। কারণ হচ্ছে কি, বিলিরুবিন হচ্ছে ফটো সেন্সিটিভ একটা সাবস্টেন্স। এটা কোনো লাইটের সংস্পর্শে আসলে সেটার মধ্যে একটা ফটোলাইসিস হয়, অর্থাৎ বিলিরুবিনের লেভেলটা কি হয়, ডিগ্রেডেশন হয়। নাম্বার থ্রি, কোনো পেশেন্ট যদি কোনো কন্ট্রাস্ট মিডিয়া ব্যবহার করে টেস্ট করে থাকে, এই টেস্ট করার পর 24 ঘন্টার মধ্যেই যদি তার ব্লাড স্যাম্পল গ্রহণ করা হয় এবং সেই স্যাম্পল দিয়ে যদি টেস্ট করা হয়, সেক্ষেত্রে কিন্তু বিলিরুবিনের পরিমাণটা কমে যাবে। কারণ কেন কমে যাবে, যে কন্ট্রাস্ট যে এজেন্ট আছে এগুলো ডিরেক্টলি কি করবে, বিলিরুবিন মলিকুলের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, এর ফলে কালার চেঞ্জ হবে, অর্থাৎ সিরাম বিলিরুবিনের লেভেলটা ঠিক থাকবে না, ফলসলি ডিক্রিসড বিলিরুবিন লেভেল দেখা দেবে। এটা একটা বিষয়। এখন আমরা ল্যাবরেটরিতে 3 ধরনের যে বিলিরুবিনটা অ্যাডভাইস করা হয়ে থাকে সেটা বিষয়ে জানবো। প্রথমেই আসি ডাইরেক্ট বিলিরুবিন। সাধারণত আমরা জানি ব্লাড
সেল হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে আরবিসি, ডব্লিউবিসি এবং প্লাটেলেট। তার মধ্যে রেড ব্লাড সেল অর্থাৎ আরবিসি এর লাইফ স্প্যান হচ্ছে 120 দিন অর্থাৎ 4 মাস। আলটিমেটলি 4 মাস হয়ে গেলে অর্থাৎ 120 দিন হয়ে গেলে সেক্ষেত্রে শরীরের মধ্যে রেড ব্লাড সেলগুলো এর ভাঙন শুরু হয়। আমরা জানি যে রেড ব্লাড সেলের মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ থাকে। পরবর্তীতে কি হয়, এই হিমোগ্লোবিনটা ভেঙে যায়, দুইটা অংশে ভেঙে যায়, একটা হচ্ছে হিম যেটাকে আয়রন বলা হয়, আর একটা হচ্ছে গ্লোবিন অর্থাৎ এটা হচ্ছে একটা প্রোটিন। এখন এই গ্লোবিন এই অংশটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং হিম বা আয়রন এটা বিভিন্ন এনজাইমের মাধ্যমে সেটা বিলিরুবিনে পরিণত হয়। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে হিমোগ্লোবিনের হিম বা আয়রন এই অংশটা কিন্তু বিলিরুবিনে পরিণত হচ্ছে। ঠিক আছে, এখন এই অবস্থায় এই বিলিরুবিনটাকে বলা হয় আনকনজুগেটেড অর্থাৎ ইনডাইরেক্ট বিলিরুবিন। পরবর্তীতে এটা লিভারে পরিবাহিত হয়, কিন্তু লিভারে পৌঁছানোর আগে এই বিলিরুবিনটা অ্যালবুমিন নামক যে একটা প্রোটিন আছে এই প্রোটিনের সাথে অ্যাটাচ হয়ে সে ব্লাড স্ট্রিমে চলে যায়। ঠিক আছে, তো এই প্রসেসটা কিন্তু ন্যাচারালি হয়ে থাকে, অর্থাৎ একজন হেলদি ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে এটা ইউজুয়ালি প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এই বিলিরুবিনটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু পানিতে দ্রবণীয় না, ওয়াটার ইনসলিউবল, যার কারণে এটা ইউরিনের মধ্য দিয়ে পাস হতে পারে না। এটা কিন্তু যেহেতু এটা ব্লাড স্ট্রিমে চলে যায় সেক্ষেত্রে কিন্তু লিপিডে এটা কিন্তু সলিউবল, যার কারণে দ্যাট ক্যান এফেক্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যার কারণে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ড্যামেজ হতে পারে। আর আনকনজুগেটেড বা ইনডাইরেক্ট বিলিরুবিনটা কি, এটা আবার যখন আমরা টেস্ট করি তখন রিয়াজেন্টের সাথে এটা ইনডাইরেক্টলি রিয়াকশন করে। এই রিয়াকশনটার নাম হচ্ছে কি ভ্যান্ডেনবার্গ রিয়াকশন। তো যাই হোক, তাহলে আমরা আনকনজুগেটেড অর্থাৎ ইনডাইরেক্ট বিলিরুবিন সম্পর্কে জানলাম। তার মানে এটা যেহেতু একটা ন্যাচারাল প্রসেস সেক্ষেত্রে এই ইনডাইরেক্ট বিলিরুবিন অর্থাৎ আনকনজুগেটেড বিলিরুবিন কিন্তু দেহে বেশি থাকবে। ওকে, পরবর্তীতে এই রক্ত থেকে এই বিলিরুবিনটা আবার লিভারে চলে যায়, লিভারে যে লিভারে প্রক্রিয়াজাত হয়। ঠিক আছে, প্রক্রিয়াজাত হওয়ার পরে সেই বিলিরুবিনটা বাইল ডাক্টে ভিতর দিয়ে সেটা ইন্টেস্টাইনে চলে যায়। ঠিক আছে, এখন এই ইন্টেস্টাইনে চলে যাওয়ার পরে ইন্টেস্টিনাল কিছু ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াগুলো এটাকে কনভার্ট করে, এই বিলিরুবিনটা কনভার্ট হয় এস্টার কোবিলিনোজেনে রূপান্তরিত হয়। তখন কি হচ্ছে, এটা এস্টার কোবিলিনোজেনে রূপান্তরিত হচ্ছে, পরবর্তীতে এটা অক্সিডাইজড হয়ে এস্টার কোবিলিন, পরবর্তীতে এই এস্টার কোবিলিনোজেনটা কি রূপান্তরিত হয়ে বা অক্সিডাইজড হয়ে এস্টার কোবিলিনে রূপান্তরিত হয়, আর শেষে এই দুইটা সাবস্টেন্স মলের ভিতর দিয়ে অর্থাৎ স্টুলের ভিতর দিয়ে বাইরে নির্গত হয়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই এস্টার কোবিলিনোজেন এর কিছুটা অংশ আবার অ্যাবজর্ব হয়ে আবার লিভারে চলে যায়, আবার লিভার থেকে এটা ইন্টেস্টাইনে ফেরত আসে। ঠিক আছে, ইন্টেস্টাইনে ফেরত আসে এবং কিছু অংশ রক্তের মধ্য দিয়ে কিডনিতে চলে যায়। এই কিডনিতে যখন চলে যায় তখন এই বিলিরুবিনটার নাম পরিবর্তন হয়, তখন এর নাম হয় ইউরোবিলিনোজেন। আবার পরবর্তীতে এটা অক্সিডাইজড হয়ে ইউরোবিলিনে রূপান্তর হয়। ঠিক আছে, তার মানে এই এস্টার কোবিলিনোজেনের এটা কিছুটা অংশ
রক্তের মধ্য দিয়ে কিডনিতে যাচ্ছে, কিডনিতে এর নাম পরিবর্তন হয়ে ইউরোবিলিনোজেন হচ্ছে, তারপর এটা পরে অক্সিডাইজ হয়ে ইউরোবিলিনে রূপান্তরিত হচ্ছে। পরবর্তীতে এই দুইটা সাবস্টেন্স ইউরিনের মধ্য দিয়ে শরীরের বাইরে নির্গত হয়। ঠিক আছে, সাধারণত এই ইউরোবিলিন এই সাবস্টেন্সটার উপস্থিতির কারণে প্রস্রাবের রংটা কিন্তু হলুদ হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, এই যে লিভারে যে প্রক্রিয়াজাত হচ্ছে এই বিলিরুবিনটার নাম হচ্ছে ডাইরেক্ট বিলিরুবিন বা কনজুগেটেড বিলিরুবিন। এখন আমাদের জানতে হবে যে টোটাল বিলিরুবিনটা আসলে কি। টোটাল বিলিরুবিনটা হচ্ছে কি, এই ডাইরেক্ট বিলিরুবিন এবং ইনডাইরেক্ট বিলিরুবিনের সমষ্টি। এখন এখন আমাদের জানতে হবে যে এই তিন ধরনের বিলিরুবিনের নরমাল রেঞ্জটা কি। টোটাল বিলিরুবিন এর নরমাল রেঞ্জ হচ্ছে 0.2 থেকে 1.3 মিলিগ্রাম পার ডেসিলিটার। আর ডাইরেক্ট বিলিরুবিনের নরমাল রেঞ্জ আর ইনডাইরেক্ট বিলিরুবিনের নরমাল রেঞ্জ কি, যেহেতু শরীরের মধ্যে ন্যাচারালি এই একটা প্রসেস ঘটে থাকে যার ফলে ইনডাইরেক্ট বিলিরুবিন তৈরি হয়, অর্থাৎ আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হয়। সুতরাং যেহেতু এটা ন্যাচারালি ঘটে থাকে সেহেতু এটা বেশি পরিমাণে থাকবে। ঠিক আছে, আর ডাইরেক্ট বিলিরুবিনটা ইনডাইরেক্ট বিলিরুবিনের চেয়ে কম পরিমাণে থাকবে, অর্থাৎ 0.1 থেকে এটা 0.3 মিলিগ্রাম পার ডেসিলিটার এটা থাকবে। আর ইনডাইরেক্ট বিলিরুবিনটা বেশি পরিমাণে থাকবে, 0.2 থেকে 0.7 মিলিগ্রাম পার ডেসিলিটার। ঠিক আছে, এখন সাধারণত ভাইভা পরীক্ষায় বা লিখিত পরীক্ষায় এই বিষয়টা থেকে প্রশ্ন আসতে পারে যে আসলে ডাইরেক্ট বিলিরুবিন এবং ইনডাইরেক্ট বিলিরুবিনটা আসলে কি। তাহলে আমি আরেকটু রিভিউ করি যে ডাইরেক্ট বিলিরুবিনটা আর ইনডাইরেক্ট বিলিরুবিনটা হচ্ছে, যেহেতু শরীরের মধ্যে ন্যাচারালি ঘটতেছে, অর্থাৎ লিভারে প্রক্রিয়াজাত হওয়ার আগে যে স্টেপ, এই স্টেপে যে বিলিরুবিনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ইনডাইরেক্ট বিলিরুবিন, আনকনজুগেটেড বিলিরুবিন। তার মানে এটা বেশি পরিমাণে থাকে, তার মানে নরমালি প্রেজেন্ট ইন হেলদি ইন্ডিভিজুয়ালস এটা। আর ডাইরেক্ট বিলিরুবিনটা অ্যাবসেন্ট ইন হেলদি ইন্ডিভিজুয়ালস। ঠিক আছে, অর্থাৎ লিভারে কোনো সমস্যা হয়ে থাকলে তখন কিন্তু ডাইরেক্ট বিলিরুবিনটা ইয়া হয়, অ্যাবনর্মাল হয়। ঠিক আছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় যে ইনডাইরেক্ট বা আনকনজুগেটেড বিলিরুবিনটা কিন্তু ওয়াটারে ইনসলিউবল, অর্থাৎ সেটা ওয়াটারে পানিতে দ্রবীভূত হয় না, পানিতে মিশে যায় না, যার কারণে এটা কি ইউরিনের মধ্য দিয়ে পাস করতে পারে না। কিন্তু ডাইরেক্ট বিলিরুবিনটা কি হয়, এটা ওয়াটারে সলিউবল এবং ইউরিনের মধ্য দিয়ে এটা পাস করতে পারে। আর ইনডাইরেক্ট বিলিরুবিন এটা হচ্ছে কি ওয়াটারে ইনসলিউবল, কিন্তু যেহেতু এটা ব্লাড স্ট্রিমে যায় সেক্ষেত্রে এটা লিপিডে কি সলিউবল, যার কারণে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে। আর ডাইরেক্ট বিলিরুবিন এখানে কি, এখানে লিপিডে কিন্তু ইনসলিউবল, বলে লিপিডে দ্রবীভূত এটা হয় না, যার কারণে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকেও কিন্তু এফেক্ট করে না, এটা একটা বিষয়। আর ইনডাইরেক্ট বিলিরুবিনটা সরাসরি আমাদের টেস্ট মেথডে যে রিয়েজেন্ট ব্যবহার করে সেটার সাথে ইনডিরেক্টলি কি হয়, রিয়াকশন করে, যেটাকে ভ্যান্ডেনবার্গ রিয়াকশন বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এজন্য পরবর্তীতে কি হয়, পরোক্ষভাবে যেহেতু কাজ করে তার মানে এখানে অ্যালকোহল মেশাতে হয়। ঠিক আছে, এটা একটা বিষয়। আর ডাইরেক্ট বিলিরুবিনটা মানে ডাইরেক্টলি রিয়েজেন্টের সাথে রিয়াকশন করে। ঠিক আছে, ওকে, তার মানে এটা ইনডিরেক্টলি
পজিটিভ। ভ্যান্ডেনবার্গ রিঅ্যাকশন হচ্ছে ইনডিরেক্টলি পজিটিভ, আর হচ্ছে ডাইরেক্ট বিলিরুবিনটা হচ্ছে ভ্যান্ডেনবার্গ রিঅ্যাকশনে ডিরেক্টলি পজিটিভ। ওকে, এটা একটা বিষয়। যাই হোক, আমরা লিভারের একটা খুবই গুরুত্বপূর্ণ টেস্ট, যেটাকে সিরাম বিলিরুবিন টেস্ট বলা হয়, এই টেস্ট সম্পর্কে জানলাম। জন্ডিস ডিটেকশনের জন্য বা ডায়াগনোসিসের জন্য এই টেস্টটা সাধারণত করা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তীতে আমি আরো নতুন কিছু গুরুত্বপূর্ণ টেস্ট নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।